नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আপনাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। आज रात 12টার পর থেকে অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে গোটা ভারত জুড়ে বেশ কিছু নিয়মে পরিবর্তন আসছে। কেন্দ্রীয় সরকার 10টি নিয়মে পরিবর্তন করছে বড়সড়, যেখানে আপনাদের এই পরিবর্তনগুলো কিন্তু জানা খুবই জরুরি। এই পরিবর্তনগুলো না জানলে আপনারা কিন্তু যে কোনো সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। যেমন বেশ কিছু ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স রাখার ক্ষেত্রে কিন্তু নিয়ম পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ড ব্যবহারের ক্ষেত্রে কিন্তু নিয়মে পরিবর্তন আসছে। একই সঙ্গে বেশ কিছু ইউপিআই নাম্বার কিন্তু ডিঅ্যাক্টিভেট করা হবে, সেই সংক্রান্ত নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছে। একই সঙ্গে বার্ষিক আয়করের ক্ষেত্রে বড় ছাড় লাগু হচ্ছে 1 এপ্রিল থেকে। সেই সঙ্গে ব্যাংকের চেক লেনদেনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। এরকম বিভিন্ন পরিবর্তন কিন্তু হচ্ছে 1 এপ্রিল থেকে। তো আজকের ভিডিওতে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো স্টেপ বাই স্টেপ কী কী পরিবর্তন আসছে, কী কী নিয়মে পরিবর্তন হবে, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা আসুন এক এক করে জেনে নেওয়া যাক কী কী নিয়মে পরিবর্তন হচ্ছে। প্রথমত 12 লক্ষ বার্ষিক আয়ের ওপর কোনো আয়কর দিতে হবে না। 1 এপ্রিল 2025 থেকে ধারা 87 এর অধীনে কর রেয়াত 25,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হয়েছে। এই রেয়াতটি 12 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত আয়ের অনুমতি দেয়, অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে কোনো আয়কর দিতে হবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে অব্যবহৃত ইউপিআই নাম্বার বন্ধ করা হবে। 1 এপ্রিল থেকে সেই সমস্ত ইউপিআই নাম্বারগুলি বন্ধ করা হবে যা গত 12 মাসে ব্যবহার করা হয়নি। সেই ক্ষেত্রে কল, মেসেজ বা অন্যান্য পরিষেবার জন্য ব্যবহৃত ইনঅ্যাক্টিভ নাম্বারগুলো কিন্তু বাদ দেওয়া হবে। 31শে মার্চের মধ্যে আপনার সক্রিয় মোবাইল নাম্বারগুলির সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করে নিন। তৃতীয়ত প্যান আধার লিঙ্ক না থাকলে ডিভিডেন্ড পাবেন না। 31শে মার্চের মধ্যে আপনার প্যান ও আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। 1 এপ্রিল থেকে শুরু করে আপনার প্যান আধার লিঙ্ক না থাকলে কোনো ডিভিডেন্ড থেকে আর আয় পাওয়া যাবে না। এছাড়াও ডিভিডেন্ডে মূলধন লাভের ওপর টিডিএসও বৃদ্ধি পাবে এবং ফর্ম 26AS এ কোনো ক্রেডিট পাওয়া যাবে না। এরপর 4 নাম্বার মিউচুয়াল ফান্ড এবং ডিমার্ট কেওয়াইসি নিয়ে বড় পরিবর্তন হচ্ছে। মিউচুয়াল ফান্ড ও ডিমার্টের কেওয়াইসি 1 এপ্রিল 2025 থেকে করা হবে। এর অধীনে সমস্ত মনোনীত বিবরণ আবার কিন্তু যাচাই করা হবে। 5 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে 7,500 টাকার ওপরে রুম অফার করা হোটেলগুলোতে রেস্তোরাঁ পরিষেবার ওপর 18% জিএসটি। যেটা বলা হয়েছে 1 এপ্রিল থেকে শুরু হওয়া হোটেলগুলি যে কোনো আর্থিক বছরে যে কোনো সময়ে দিনে 7,500 টাকার বেশি রুম ভাড়া নিচ্ছে তা স্পেসিফাইড প্রেমিসেস হিসাবে বিবেচিত হবে। এই ধরনের জায়গায় রেস্তোরাঁ পরিষেবাগুলোতে ইনপুট ট্যাক্স ক্রেডিট সহ 18% জিএসটি দিতে হবে। এরপর 6 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম রক্ষণাবেক্ষণ বা মিনিমাম ব্যালেন্স রাখা। এসবিআই, পিএনবি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং কানাড়া ব্যাংক ব্যাংকগুলিতে মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক করতে চলেছে। এই নিয়ম না মানতে চাইলে শাস্তি পেতে হবে। 6 নাম্বার পর 7 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে নিরাপত্তা বাড়ানোর জন্য চেক ক্লিয়ারেন্সে পজিটিভ পে সিস্টেম, যেখানে বলা হচ্ছে লেনদেনে নিরাপত্তা জোরদার করার জন্য ও জালিয়াতি প্রতিরোধে পজিটিভ পে সিস্টেম ঘোষণা করা হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে চেকে 50,000 টাকার ওপরে যে কোনো টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্ট হোল্ডারকে তাদের ব্যাংকের সঙ্গে চেকের নাম্বার, তারিখ, পরিমাণ ও প্রাপকের নামসহ ইলেকট্রনিকভাবে মূল বিবরণ শেয়ার করতে হবে। পেমেন্ট করার আগে ব্যাংক এই বিবরণগুলি যাচাই করবে। এরপর 8 নাম্বার নিয়ম সেটা হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বা ঋণ। 1 এপ্রিল থেকে হোম লোন গ্রহীতারা প্রধান শহরগুলিতে 50 লক্ষ টাকা পর্যন্ত, মাঝারি আকারের শহরগুলিতে 35 লক্ষ টাকা এবং ছোট শহরগুলিতে 35 লক্ষ টাকা প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের আওতায় ঋণ পেতে পারেন। এরপর 9 নাম্বার নিয়মটা হচ্ছে টিডিএস থ্রেশহোল্ড বৃদ্ধি। 1 এপ্রিল থেকে বিভিন্ন বিভাগের জন্য টিডিএস থ্রেশহোল্ড বাড়ানো হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের টিডিএস সীমা বেড়ে দাঁড়াবে 1 লাখ টাকা। এরপর 10 নাম্বার নিয়ম যেটা বলা হচ্ছে এটিএম লেনদেনে নতুন নিয়ম চালু হচ্ছে। আপনার কাছে যদি এটিএম থাকে তাহলে সেই এটিএম ব্যবহারের ক্ষেত্রে আসছে বিরাট বড়সড় কঠোর নিয়ম।
নতুন এই নিয়ম অনুযায়ী এখন থেকে মাসে মাত্র 3 বার বিনামূল্যে অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করা যাবে। আপনি যদি 3 বারের বেশি লেনদেন করেন তাহলে চতুর্থবার থেকে প্রতি লেনদেনে 20 থেকে 25 টাকা অতিরিক্ত চার্জ দিতে হবে। এই চার্জ ব্যাংক পিছু আলাদা আলাদা হতে পারে, তবে আপনার যে ব্যাংকে এটিএম কার্ড আপনি সেই ব্যাংকের এটিএম ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ব্যাংকগুলির অপারেশনাল খরচ কমানোর চেষ্টা। এবারে সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালেন্স নীতি, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখার যে নিয়ম সেটা পরিবর্তন আসছে। সেই পরিবর্তন না মানলে, সেই নিয়মটা না মানলে কী কী ক্ষতি হতে পারে, কী কী পেনাল্টি আপনাকে দিতে হতে পারে, সেগুলো আমরা ডিটেলসে দেখে নেব। বিভিন্ন ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা রাখার ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে আরবিআইয়ের তরফ থেকে। বিভিন্ন ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স নীতি পুনর্বিবেচনা করেছে। আরবিআইয়ের নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে যে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে বলা হচ্ছে মেট্রো শহরগুলোতে 5,000 টাকা, অন্যান্য শহরাঞ্চলে 3,000 টাকা, গ্রামীণ এলাকায় 1,000 টাকা মিনিমাম কিন্তু ব্যালেন্স রাখতে হবে আপনাদের অ্যাকাউন্টগুলিতে। তবে এই নির্ধারিত ব্যালেন্সের চেয়ে যদি আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স থাকে তাহলে প্রতি মাসে আপনাকে 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। অর্থাৎ এই যে নিয়মটা চালু করা হয়েছে, মেট্রো শহরগুলির ক্ষেত্রে ব্যালেন্স থাকতে হবে মিনিমাম 5,000 টাকা, অন্যান্য শহরাঞ্চলে 3,000 টাকা এবং গ্রামীণ এলাকায় 1,000 টাকা। এর নিচে আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনাদের কিন্তু 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে, ঠিক আছে, প্রতি মাসে। এছাড়া ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। বলা হয়েছে যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন ধরে ইউপিআই ব্যবহার না করে থাকেন তাহলে অ্যাকাউন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করা হবে। যদি কারো ইউপিআই আইডি পরপর 12 মাস ব্যবহার না করা হয় এবং ইউপিআইয়ের মাধ্যমে যদি কোনো লেনদেন না করা হয় তাহলে তা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর যদি আবার ওই অ্যাকাউন্টটি কেউ নতুন করে ব্যবহার করতে চায় তাহলে ব্যাংকের শাখায় গিয়ে পুনরায় অ্যাক্টিভেশন করতে হবে। বর্তমান দিনে দেখা যাচ্ছে ইউপিআইয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের জালিয়াতি দেখা যাচ্ছে। বিশেষ করে আরবিআইয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অব্যবহৃত অ্যাকাউন্টের মাধ্যমে সম্ভাব্য জালিয়াতি রোধ করার জন্য।